আর শুরুতে আমরা নজর রাখবো রাজগঞ্জের ভিডিও। সবেতেই ষড়যন্ত্র তত্ত্ব, জালিয়াতির অভিযোগ এবার তার বিরুদ্ধে, আর সেখানেও ষড়যন্ত্রের তত্ত্ব ভিডিওর। অপহরণ খুনের পর এবার জালিয়াতির অভিযোগ আসছে রাজগঞ্জের ভিডিওর বিরুদ্ধে, আর এক্ষেত্রেও তিনি ষড়যন্ত্রের তত্ত্ব দিচ্ছেন। কি সেই অভিযোগ? 2017-য় পিএসসিতে প্রথম হওয়ার দাবির পর আরটিআই করা হয়, প্রিলিমিনারি এক্সামিনেশন, সেখানে ফেল, সংশোধিত তালিকা, সেই তালিকায় ফের নাম। আর এখানেই প্রশ্ন, কিভাবে সংশোধিত তালিকায় নাম? কোনো জবাব নেই কমিশনের। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের কাছে একবার জানবো। অনুপ, আমরা জানি যে সরকারি চাকরির পরীক্ষায় পিএসসি পরীক্ষা হোক বা ডব্লিউবিসিএস পরীক্ষা হোক, 3টে ধাপ, প্রিলিমিনারি, মেন্স আর ইন্টারভিউ। যখন প্রিলিমিনারিতেই ফেল, তাহলে মেন্সের পরীক্ষায় তিনি বসলেন কিভাবে? একেবারে সেই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই উঠছে। তার কারণ বলা হচ্ছে আরটিআই যে উত্তর, সেই উত্তরে যে জালিয়াতি একেবারে সেখানে কিন্তু প্রকাশ উঠে আসছে। এবং 2017 সালের ডব্লিউবিসিএস যে এক্সিকিউটিভ পরীক্ষা সফলদের তালিকায় পাবলিক সার্ভিস কমিশনের তালিকা দেওয়া হয়, এবং দেখা যায় 2017 সালের 13ই এপ্রিল ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে প্রশান্ত বর্মনের রোল নাম্বার, যেখানে রোল নাম্বার হচ্ছে 1700353, এবং সফলদের তালিকা কিন্তু একেবারে ছিল না। রোল নাম্বার ছিল 1700333, পরে যে রোল নাম্বারটি সেটি হচ্ছে 1700375, এবং 2017 সালের 21শে এপ্রিল সফল তালিকায় সংশোধনী প্রকাশে পাবলিক সার্ভিস কমিশন। কিন্তু বলা হচ্ছে যেখানে যদিও যে রোল নাম্বার বলতে হচ্ছে তালিকায় কীভাবে ঢুকলো, নথি একেবারে কিন্তু কমিশন খুঁজে পাচ্ছে না, এমনটাই এখনও পর্যন্ত স্পষ্ট হয়েছে। এবং পরে কিন্তু আরও সুনিশ্চিত তথ্য পাওয়া যায়, সেখানে কম্পিউটার সার্ভার পরীক্ষাকে করে দেখা যায় যে প্রশান্ত বর্মন ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ পরীক্ষায় প্রিমিয়ারিতে কিন্তু 6.865 নম্বর পেয়েছিল, এবং মেরিট লিস্টে প্রশান্ত বর্মনের নাম ছিল 80,947 নম্বরে। কিন্তু এই বছরে ডব্লিউবিএস এক্সিকিউটিভ পরীক্ষায় মেন পরীক্ষার সুযোগ হয়েছিল, সেখানে 7,921 জন ছিল। আর এখানেই কিন্তু একেবারে যে জালিয়াতি একেবারে সেখানে প্রকাশ্যে উঠে আসছে। আর যদিও সব কিছু তথ্য থেকে কিন্তু একেবারে বারবার একই উত্তর দিচ্ছেন, তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে এবং ষড়যন্ত্র করা হচ্ছে, কিন্তু জালিয়াতির যে তথ্য একেবারে সেখানে কিন্তু স্পষ্ট হচ্ছে এই সমস্ত তথ্য অনুযায়ী। একেবারেই অপহরণ, খুন থেকে জালিয়াতির অভিযোগ, একের পর এক অভিযোগ। এই অভিযোগ ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে, পাল্টা বারবার ষড়যন্ত্রের তত্ত্ব ভিডিও প্রশান্ত বর্মনের। শুনুন। আমি ভিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মন আগেও বলেছি, এটা ষড়যন্ত্রের শিকার। প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা। একটাই কারণ, আমি যে সমাজ থেকে উঠে আসছি, সেই সমাজের পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যে 1 র্যাঙ্ক করেছিলাম, তখন থেকে আমার পিছনে লেগেছিল, আজও লেগবে। আমি আগামী দিনেও একটা কথা বলেছিলাম আপনাদেরকে, আমার মৃত্যু পর্যন্ত তারা লাগতেই থাকবে, এবং আমার মৃত্যু যদি কখনো হয়, সেটাও হয়তো একদিন বিতর্কের কারণ হয়ে দাঁড়াবে। সল্টলেকে সোনা ব্যবসায়ী খুনে বা চাঞ্চল্যকর তথ্য। ধৃত 2 অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে 28শে অক্টোবর 6 জন মিলে মারধর করেন সোনা ব্যবসায়ীকে। বেল্ট খুলে মারেন রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন। চর, ঘুষি, লাথি কিছুই বাদ দেননি। আর এই মারধরের জেরেই মৃত্যু হয় স্বপন ক্যামেরার। এরপর ভিডিওর নির্দেশে নীলবাতির গাড়ি করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় যাত্রাগাছিতে। সল্টলেকের দত্তাবাদে দোকান সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার। গত 30শে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবার খুনের অভিযোগ করেছে জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার ভিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং ভিডিও ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাবাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন 28শে অক্টোবর নিউ টাউনের বহুতলে সোনা ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে 6 জন মিলে মারধর করেন। বেল্ট খুলে স্বপন কামিল্লাকে মারেন রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন। লাথি, চড়, ঘুষি কিছুই বাদ দেননি। খুন করতে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয়নি। উদ্দেশ্য ছিল চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করা, কিন্তু মারধরের সময় স্বপন কামিল্লার মাথার পিছনে আঘাত লাগে। তার জেরে মৃত্যু হয়
ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে ভিডিওর নির্দেশেই নীল বাতির গাড়িতে করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। ভিডিও নাকি সকলকে বলেছিলেন কিছু হবে না। 29 অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান ভিডিও প্রশান্ত বর্মন। তার সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। দেখুন, ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। আমি একটা কথা আপনাদেরকে বলছি, আগাম বলছি, যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই, কারণ বিচার বিভাগ আছে। ভিডিওর মুখে বারবার শুধু ষড়যন্ত্রের তত্ত্ব, কিন্তু তদন্তের তথ্য বলছে অন্য কথা। পুলিশ আগেই জানতে পেরেছে 29 অক্টোবর কলকাতা থেকে বিমানে শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। এবার ধৃতরাও জেরায় স্বীকার করেছেন 29 অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান ভিডিও প্রশান্ত বর্মন। সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। এই ঠিকাদার নাকি রাজগঞ্জের ভিডিওর বন্ধু। তুফানের বাড়ি আলিপুরদুয়ারের কালচিনির চিনচুলা চা বাগানে। প্রতিবেশীদের দাবি ভিডিওই ফাঁসিয়েছেন তুফানকে। हम लोग तो छोटे से देखा है उसको, तूफान को, जो ऐसा काम करते हुए आज तक नहीं सुना। किसी ने फंसाया होगा शायद इसको। वो किसका साथ में आप क्या क्या काम करते हो उसको तो बड़ा बड़ा आदमी कॉन्ट्रैक्टर सब है, एक किसके साथ में काम करते हो सबको तो हमको उतना मालूम नहीं है। সোনা ব্যবসায়ী খুনে গ্রেপ্তার 2। নিহতের পরিবারের প্রশ্ন, রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করছে না পুলিশ? ড্রাইভারকে গ্রেপ্তার করলে কি হবে? আমার কিছু লাভ নেই। আমি যে মেরে ফেলছে প্রশান্ত বর্মা তাকে গ্রেপ্তার করতে চাই, তাকে গ্রেপ্তার করুন। শনিবার দিনভর রাজগঞ্জের অফিসে দেখা যায়নি খুনে অভিযুক্ত ভিডিও প্রশান্ত বর্মনকে। সন্ধ্যের পর তিনি অফিসে ঢোকেন। আমাদের যেহেতু SRER এর কাজ চলছে, ফর্মগুলো বিএলআররা কি কাজ করছে, যেমন আমি নিজেও যেমন আরও আছি, আমাদের ছুটির দিন বলে কিছু হয় না, আমাদের 24 আওয়ার্স কাজ করতে হয়, কিন্তু কাজ তো ঠিক রাখতে হবে। আমার তো অফিস করতেই হবে, অফিস তো জনগণকে তো পরিষেবা দিতে হবে। এই জন্য আমি একটা কথা বলি, জলপাইগুড়ি জেলায় যত ব্লক রয়েছে পারফরমেন্স দেখুন না। আমি যে টেবিলে এসেছি একটা ফাইল নিয়ে। নিউজ 18 বাংলা। আর এবার রাজগঞ্জের ভিডিওকে নিয়ে কমিশনের রিপোর্ট, নির্বাচন কমিশনের রিপোর্ট, জলপাইগুড়ি জেলা শাসকের SIR চলাকালীন ভিডিওর অনুপস্থিতি নিয়ে রিপোর্ট। SP পুলিশের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে, CEO দফতরে রিপোর্ট জানালেন জলপাইগুড়ির DM। পুলিশের রিপোর্ট দ্রুত দিতে ডিএমকে নির্দেশ কমিশনের। অন্যদিকে রতুয়ায় সেখানে জাল নথি তৈরি চক্রের পর্দাফাঁস। মালদার রতুয়ার আন্ধারু গ্রামের সেখানে পুলিশের অভিযান, উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে জাল সরকারি নথি, শিলমোহর। সেবক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সেবকের থেকে একবার জানবো। সেবক, পুলিশের অভিযান মালদার রতুয়ার এই আন্ধারু গ্রামে, সেই অভিযানে কি কি উদ্ধার হয়েছে এবং এই যে চক্র একটা, এই চক্রের অর্থাৎ প্রতারণা চক্র যেখানে জাল নথি তৈরি হতো, সেই প্রতারণা চক্রের শিকড় কতটা গভীরে? একদমই, দেখো রাজ্য জুড়ে এখন SIR আবহ, আর এই আবহে অনেকেই তাদের পুরনো নথি হাতড়ে বেড়াচ্ছেন। আর এরই মধ্যে যে বিষয় সামনে এলো, মালদহের রতুয়ার চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রাম, এখানে প্রচুর পরিমাণ জাল নথি তৈরির কাগজপত্র, জাল নথি, এগুলি পুলিশি অভিযানে উদ্ধার হলো। রতুয়া থানার শামসি ফাঁড়ির পুলিশ তারা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান এবং এখনো পর্যন্ত যা খবর তাতে কম্পিউটার বা অনলাইন সার্ভিসের একটি দোকানের আড়ালে চলছিল এই ধরনের চক্র, যেখানে প্রচুর পরিমাণ সিল পাওয়া গিয়েছে সরকারি বিভিন্ন স্কুল, গ্রাম পঞ্চায়েত, চাঁদমণি পঞ্চায়েত, শামসি পঞ্চায়েত, এইসব পঞ্চায়েতের সিল, স্কুলের বা হাই মাদ্রাসার সিল, সব মিলিয়ে 28 থেকে 29টি সিল পাওয়া গিয়েছে, যেগুলি কিন্তু অবৈধ, এমনটাই প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। এর পাশাপাশি প্রচুর নথি পাওয়া গিয়েছে, ট্রান্সফার সার্টিফিকেট, মার্কশিট, তোমার জন্মের শংসাপত্র, এই ধরনের কাগজপত্র প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছে। এবং পুলিশের অভিযান আজ করে শেষ মুহূর্তে বেশ কিছু নথি এই দোকানের উল্টো দিক পিছনে একটি নয়নজলিতে ফেলে দেওয়া হয়েছিল। পুলিশ সেখানেও তল্লাশি চালায় এবং সেখান থেকেও বেশ কিছু নথি পাওয়া গিয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই এই ঘটনায় শারিফ খান এবং আব্দুল খানেক নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে 8 দিনের পুলিশি হেফাজত।
শারিফ খান এবং ওরফে রাজু আর আব্দুল খালেক ওরফে বুলেট, এরা দুজনের সম্পর্কে কাকা ভাতিজা দুজনে, এবং এরাকে নিয়ে এসে কিছু নথি উদ্ধার করেছে। এখন কতদূর সত্য জানি না, পুলিশ তদন্তের ব্যাপার। এবার পুলিশ যেহেতু পুলিশ কাস্টাডিতে আছে, পুলিশ যেটা ভালো বুঝবে তদন্ত করে সেটা আইনগতভাবে করবে। সিল তো এখন যেখানে সেখানে বানিয়ে পাওয়া যাচ্ছে, পঞ্চায়েতের সিল তারা বানিয়েছে, আমি দেখলাম সেই সিলগুলো। আমাদের পঞ্চায়েতের সাব রেজিস্ট্রারের সিল রয়েছে, প্রধানের সিল রয়েছে, তাদের কাছে রয়েছে। সিগনেচারটাও ডুপ্লিকেট করেছে, সেটা প্রমাণ হলে তাদের শাস্তি হবে। এসআইয়ের জন্যে বেশি করে হচ্ছে আর কি, মানুষ একটু আতঙ্কেও রয়েছে যে বার্থ সার্টিফিকেট লাগবে বা অন্যান্য কাগজ ডকুমেন্ট লাগবে, তার জন্য বেশি হচ্ছে, কিন্তু এরা এটা আগে থেকেই করছে। পুলিশ তো আইনের ব্যবস্থা যা নেওয়ার নিচ্ছে, এটা প্রয়োজন হলে সেটা আমরাও আইনি পদক্ষেপ নেব আর কি। এখন পর্যন্ত আমরা কোনো সার্টিফিকেট বা সেরকম কিছু পাইনি, আমাদের হাতেও আসেনি। অন্যদিকে মাথাভাঙায় সেখানে এসআইআর এর ফর্ম বিলি ঘিরে রীতিমতো উত্তেজনা। তৃণমূল নেতার বাড়ির সামনে বসে এসআইআর এর ফর্ম বিলি, যে ছবি আপনারা দেখছেন, টেবিল চেয়ারে বসে এসআইআর এর ফর্ম বিলি কে করছেন? বিএলও। রাস্তায় বসে ফর্ম বিলির প্রতিবাদ বিজেপির বিএলএ, আর এই প্রতিবাদ করায় গালিগালাজ, হুমকির অভিযোগ, টেবিল চেয়ার ভাঙার পাল্টা অভিযোগ তৃণমূলের। বিজেপির বিএলএর বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল, এসআইআর ফর্ম ছুঁড়ে ফেলারও অভিযোগ বিএলএর বিরুদ্ধে। প্রত্যেক যারা বিএলও আছে আর কি, তারা প্রত্যেক পাড়ায় পাড়ায় যাচ্ছে, প্রত্যেক বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে গিয়ে ফর্ম বিলি করছে, অভিযোগ করছে। সেটা একেবারেই ভিত্তিহীন। এক বিজেপি নেতা যে চেয়ার টেবিল ভাঙচুর করছে ও হুমকি দিয়েছে, যে ঘটনা ঘটিয়েছে, বিএলওকে বলবো আপনি আইনি পদক্ষেপ নিন। যখন আমি যাই তখন দেখি ও টেবিল লাগায় পুরা তৃণমূলের লোককে নিয়ে যে ফর্মগুলো আছে সেগুলো দেওয়া শুরু করছে। ঠিক আছে, পরে আমি বললাম যে না, এটা তো নিয়ম না। এই কথা বলতে যে এত উত্তেজনা হয়ে গেল, ঠিক আছে, আমাকে আর কোনো কথাই বলতে দেয় না। ওরা বলতেছে যে এই কেন আসবে, একে বান্ধো, দৌড়ি নিয়ে আসো, ফটাফট বান্ধো। আমি কেন যাবো ফর্ম যে ফর্ম ছিঁড়তে? আমরা তো পক্ষে আছি, মানুষের বাড়ি বাড়ি ফর্ম বিলি করবে, এটা হচ্ছে নিয়ম। এখানে চেয়ার টেবিলের প্রশ্ন আসে কীভাবে? পুরুলিয়ায় এসআইআর ফর্ম বিলি বিএলওর স্বামী, সাংসারিক কাজে ব্যস্ত বিএলও দেবযানী দাশগুপ্ত। অবাক এক ঘটনা, 10 নম্বর ওয়ার্ডের 182 নম্বর বুথের এই ঘটনা। কে দিল আপনাকে ফর্মটা? ওই দুটো দাদা এসেছিল, আর ওই দাদার নাম আমি জানি না। বিএলও যিনি, তো কোনো ম্যাডাম এসেছিল? না, ম্যাডাম আসেনি। কোনো ম্যাডাম আসেনি। আপনাকে ফর্মটা কে দিল? ওই দাদা দুটোই দিল। আপনি জানেন কারা ওরা? না, জানি না। আমার একটা 2.5 বছরের শিশু সন্তান আছে, সে আবার অসুস্থ। আমার আরেকটি সন্তানও আছে 9 বছরে। আমার শাশুড়ি মা, তিনি তো ব্রেন স্ট্রোকের পেশেন্ট। তাহলে তার পুরো দায়িত্ব, এরপর 2500 ফর্ম আমার দায়িত্বে আছে। আমি বুঝতে পারছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমিও চাই না কাউকে দিয়ে কারো হেল্পও নিতে, কিন্তু আমি অপারগ। আমি 1000বার বিডিও সাহেবকে জানিয়েছি আমার প্রবলেমের কথা, কারণ এই এত গুরুত্বপূর্ণ দায়িত্বটা আমার মনে হয় একটু দেখে শুনেও তাদেরকে সিলেক্ট করা উচিত। বিএলও কে? আপনি নন? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ বিএলও? হ্যাঁ। আর আপনি বিলি করছেন ফর্ম? ট্রেনিং নিয়েছি। আপনি ট্রেনিং নিয়েছেন? স্ত্রী আমি দুজনেই নিয়েছি, আমরা একসাথে গিয়ে কাজটা বুঝেছি। আমার ওয়াইফেরই ইয়ে পাবেন। আপনি কি বিএলও? আপনার কার্ড আছে কোনো? আমার কার্ড নেই। ও আচ্ছা, আপনি স্ত্রীর হয়ে কাজটা করছেন? স্ত্রী আর আমি মিলে করছি। ছিল এবার তো এখানে ছিল, যখন এই বাড়িতে দেওয়া হয়, বাচ্চাকে খাওয়াতে গেল, খাওয়াতে গেল, তখনও ওই সেকেন্ড বাড়িতে গেল। অন্যদিকে মেমারির দিকে নজর রাখবো। মর্মান্তিক এক ঘটনা, অতিরিক্ত চাপ, আর সেই অতিরিক্ত চাপে বিএলওর মৃত্যু, এমনটাই অভিযোগ সামনে আসে। এসআইআর ফর্ম বিলির জন্য অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যুর দাবি মৃতের স্বামীর। মেমারির চক বলরামের বাঙালপুকুর এলাকার ঘটনা। বিডিও অফিস থেকে ফর্ম বিলি করতে চাপ দেওয়ার অভিযোগ। ফর্ম বিলির সময়ে অসুস্থ হয়ে পড়েন নমিতা হাঁসদা, পরে কালনা হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল আর কি। যে কিসের কাজ করতেন? বিএলওর বাড়িতে বলতো যে এত পার্সেন্ট বিলি করতে হবে, এত পার্সেন্ট বিলি করতে হবে। আমি বলছি অত চাপ নিও না, তো চাপে পড়ে সন্ধ্যে পর্যন্ত বিলি করা হচ্ছিল। যে সন্ধ্যের দিকেই হয়েছে এটা। হ্যাঁ, ফর্ম বিলি করার সময় ব্রেন স্ট্রোক পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে, 80% আমাকে ফর্ম বিলি করতে হবে।
হ্যাঁ, তো ওই 80% দেখাতে গিয়ে ব্রেন স্ট্রোকটা এসেছে। তো মা কালকে তো আমাকে হসপিটালে ভর্তি করেছে, তারপরে আসলাম। তো ভাঙড় বিধানসভা ভোটে আইএসএফ এর জেতা একমাত্র আসন। পশ্চিমবঙ্গে এসআইআর চালুর পর সেই ভাঙড়ে আইএসএফ এর একজনও বুথ লেভেল এজেন্ট নেই। বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাবি, তার স্বীকৃত রাজনৈতিক দল না হওয়াতেই এই বিপত্তি। আর এই নিয়েই কটাক্ষ করেছে তৃণমূল। পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন বুথ লেভেল অফিসাররা, ফর্ম বিলি করছেন। বিভিন্ন রাজনৈতিক দল নিয়োগ করেছে বুথ লেভেল এজেন্ট। কিন্তু দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভায় অন্য ছবি। সেখানে একজনও বুথ লেভেল এজেন্ট দিতে পারেনি আইএসএফ। এই আইএসএফই 2021 সালে ভাঙড়ে যেতে। এর ভোট দক্ষিণ 24 পরগনা জেলার 31টির মধ্যে 30টি বিধানসভা আসনেই জেতে তৃণমূল। একমাত্র ভাঙড় আসনটি পায় আইএসএফ। এ রাজ্যে তাদের হাতে থাকা একমাত্র বিধানসভা আসন। সেই ভাঙড়েই এবার কোনো বিএলএ নিয়োগ করতে পারেনি আইএসএফ। ভাঙড় বিধানসভা কেন্দ্রের 286টি বুথ, সব কটিতেই বিএলএ দিয়েছে তৃণমূল। সিপিআইএম এর বিএলএর সংখ্যা 105, বিজেপির 78, আইএসএফ এর একজনও নেই। আমরা রেজিস্টার্ড প্রার্থী কিন্তু রিকগনাইজ আর আনরিকগনাইজ, তো সেই জন্য সুতরাং সেক্ষেত্রে আমাদের আমরা হবে না, একটা পার্সেন্টেজ যেটা ভোট প্রয়োজন হয়, নাহলে সিট সংখ্যা হয়। আমাদের আশা করছি মানুষ সহযোগিতা হলে আগামী দিনে আমরা রিকগনাইজ পার্টিতে পরিণত হবো। যারা আইএসএফ করেন, যে এমন একটা রাজনৈতিক দল আপনারা করছেন, যে রাজনৈতিক দল বলে তার কোনো পরিচিত নেই। ভাঙড় বিধানসভাতে একটা বিএলএ 2 ফর্ম ফিল আপ করতে পারছেন না, বুথ লেভেল এজেন্ট দিতে পারছেন না, তাহলে কেমন রাজনৈতিক দল? এই দলের অস্তিত্বটা কোন জায়গায়? ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। আয়ের টোপে 200 কোটির প্রতারণা, স্বনির্ভরতার প্রলোভন দেখিয়ে রীতিমতো জালিয়াতি। দক্ষিণ আসানসোলে চাঞ্চল্যকর এই অভিযোগ। প্রতারকদের টার্গেটে ঝাড়খণ্ড, বিহারের বাসিন্দারাও। চেক বাউন্স হতেই থানায় অভিযোগ প্রতারিতদের। আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ প্রতারিতদের। प्रत्येक लोग से 10 लाख, 20 लाख, 50 लाख प्रत्येक हेड लोग है। 200 करोड़ प्लस है। 1.5 साल से ऑफिस क्लोज करके रखा। चेक दिया, हम लोग हमेशा 3 बार करके बाउंस भी हो गया सर। 2000 प्लस चेक दिया गया है सर। उनके आवाज पे भी नोटिस वगैरह सब कुछ गया है सर, बट उनको इनसे क्या ही मतलब है हमको तो समझ में नहीं आ रहा सर। बहुत खून पसीने की मेहनत की पैसा को लगाया, लेकिन आज तक अभी तक नहीं मिला। एक पैसा लगाया है हमने जो लगाया है कम से कम सर 9.5 लाख से ओवर। लोग का पैसा लगा हुआ है आपके हिसाब से, आपके एरिया का 5,500 लोगों का। ये टोटल अमाउंट इनका कितना हो पाएगा? टोटल अमाउंट होता है तो 200 करोड़ से एबव। বোলপুর, সেখানে সৎ চোর। চোরের স্বীকারোক্তি শুনে হতবাক পুলিশও। দোকান থেকে 4 প্যাকেট সিগারেট, 50 টাকা চুরি। 1 প্যাকেট খেয়ে ফেলেছি দাবি করছে চোর, আর 3 প্যাকেট ফেরত দেব বলে চোর দাবি করছে। আর সামনে আপনার চকলেটের বয়াম আর হাবিজাবি সব থাকে। এইটা আমার ক্যাশ বাক্সটা ওই বাইরে পড়েছিল, আমরা তুলে নিয়ে রেখেছি। মানে আমরা আতঙ্কিত আছেন? কখন আতঙ্কিত হবো? কাশিমবাজারের শিবুদার দোকানে তালা ভেঙে চুরি করেছিলাম 4 প্যাকেট সিগারেট, তার মধ্যে 1 প্যাকেট খেয়েছি, আর 50 টাকা আমরা নিয়েছিলাম। আমরা ওইটা শিবুদা ভালো মানুষ, তাকে কালকে গিয়ে ফেরত দিয়ে দেবো। 4 প্যাকেট সিগারেট নিয়েছিলাম আর 50 টাকা নিয়েছিলাম। তার শিবু মানুষ যেহেতু খুব ভালো মানুষ, ওকে আমরা গিয়ে ফেরত দিয়ে দেবো। তার 2 প্যাকেট খেয়ে 1 প্যাকেট খেয়ে নিয়েছি 4 প্যাকেটের মধ্যে। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনায় সেখানে রাসায়নিক সারে কালোবাজারির অভিযোগ। কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার, আর সেই সার চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। সারের 50 কেজির বস্তা, দাম লেখা 1350 টাকা। এই সারই অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে। বস্তা প্রতি
300 থেকে 350 টাকা বেশি নেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাসায়নিক সারে কালোবাজারি চলছে বলে অভিযোগ। এই সারটা কত কিনেছেন আপনি? 1650 টাকা। হ্যাঁ, পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি। হ্যাঁ, পাকা বিল তো আমাদেরকে দেয়নি। এখন আলু চাষের মরশুম, ফসল ফলাতে বড় ভরসা রাসায়নিক সার। বিভিন্ন দোকান থেকে এই সার কেনেন কৃষকরা। কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার। এই ভর্তুকির সারেই কালোবাজারির অভিযোগ। কৃষকদের প্রশ্ন, সরকার ভর্তুকি দিচ্ছে, সেই সুবিধা কেন তারা পাবেন না? কেন ভর্তুকির সার বেশি দামে কিনতে হবে? নবরত্ন ডিএপিটা 1650 টাকা করে নিল। দিনটা অত আর আমরা জানি, অত কি লেখাপড়া জানি আমরা? এই লোকটা 70,000 টাকার মাল নিয়ে এসছে, আমিও তো নিয়েছি 8-10 হাজার টাকার মাল, এই দাম ফেলছে। পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি, কাগজে দিচ্ছে। সারে কালোবাজারির অভিযোগ, এতে বহু কৃষক চাপে। ঘাটালের মহকুমা শাসক জানিয়েছেন বিষয়টি কৃষি দফতরে জানাবেন, তারপর পদক্ষেপ করা হবে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর জেলা থেকে সরাসরি শেষ করব ওয়েদার আপডেট দিয়ে। রাজ্য জুড়ে শীতের আমেজ, পশ্চিমী হাওয়ার দাপটে নিম্নমুখী পারদ। কলকাতার তাপমাত্রা নামলো 20 ডিগ্রির নিচে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.2। পশ্চিমে জেলার তাপমাত্রা 15 ডিগ্রির কাছাকাছি। ভোরে দক্ষিণবঙ্গের জেলায় হালকা কুয়াশা, উপকূল এবং সংলগ্ন এলাকায় কুয়াশার চাদর। শীতের আমেজ বাড়বে এই সপ্তাহে। 3 থেকে 4 দিনে পারদ নামতে পারে আরও 3 ডিগ্রি। অন্যদিকে দক্ষিণবঙ্গের দিকে নজর দিলে সেখানে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এই যে টেম্পারেচারটা কমে রয়েছে এবং নর্মালের নিচে রয়েছে বেশ অনেকটা করে, কোথাও 4 ডিগ্রি, কোথাও 2 ডিগ্রি, কোথাও 3 ডিগ্রি। তো এই জিনিসটা আপাতত থাকবে আগামী 5 দিনই, এবং তাপমাত্রা খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই, কারণ এখন আপাতত যেহেতু হিমালয়ের দিক থেকে ঠান্ডা বাতাসও আসছে, যার ফলে রাতের তাপমাত্রা যেটা কম থাকার সম্ভাবনা থাকছে। নর্মালের থেকে এতটা করে কম মানেই তো আপনি শীতে, মানে সেই হিসেবে শৈত্যের মধ্যেই রয়েছে।